আর ঈদের দিনে দুজন স্পেশাল মানুষকে আমরা সাথে পেয়েছি, আমাদের দুই সহকর্মী ফাহিম রহমান এবং দেব চৌধুরী। এই মুহূর্তে লিসবন থেকে আমাদের সাথে যুক্ত হবেন ফাহিম রহমান, বাট দেব চৌধুরীকে কিন্তু আমরা এই মুহূর্তে স্টুডিওতে পেয়েছি। দেব চৌধুরী, আপনাকে অনেক অনেক স্বাগত। ঈদ মোবারক। ঈদ মোবারক, অবশ্যই ঈদ মোবারক। এবং ঈদের এই বিশেষ খুশির দিন আমরা আমাদের দর্শকদের যেটা বলছিলাম যে দুজন বিশেষ মানুষ, এ কারণে বিশেষ মানুষ বলছি যে খেলা জগতের খুবই ভাইটাল দুজন মেম্বারকে নিয়ে আমরা সবাই ভাইটাল, এবং সেই ভাইটাল আরো বিশেষ দুজন মানুষকে নিয়ে বসার সুযোগটা এই কারণে হয়েছে যে আপনারা সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিটা কভার করেছেন আপনারা দুজনে মিলে। ঈদের খুশির দিনে চ্যাম্পিয়ন্স ট্রফির খুশিটা আমরা শেয়ার করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, সবচাইতে খুশি কি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে খুশির মোমেন্টটা কি ছিল? ডেফিনেটলি বাংলাদেশ যখন আপনার সেমিফাইনাল কোয়ালিফাই করলো, এখনো স্পষ্ট মনে আছে যে একটা পর্যায়ে প্রেস বক্সে অলমোস্ট বাংলাদেশি যে সাংবাদিকরা ছিলেন সবাই ঘুমিয়ে পড়েছিলেন, দ্যাট ইজ ব্যাক ইন কার্ডিফ। তো দুই তিন জনকে দেখলাম যে রীতিমতো নাক ডাকছেন তারা। ফাহিম ভাই আমাকে বললো যে দেব ভালো লাগতেছে না, কি করবো, চলেন যাই ভাই, মাঠের ভেতরে যাই, মাঠের ভেতরে গিয়ে খেলাটা দেখি। তো আলটিমেটলি আমি আর ফাহিম ভাই আপনার স্টেয়ার্সের নিচে নামলাম, নিচে নেমে তারপর সিকিউরিটি ব্রিচ করে তারপর হচ্ছে আপনার ব্রিচ মানে হচ্ছে ওদের চেক টেকে পরে তারপর মাঠে গিয়ে বসলাম, গ্যালারিতে বসে। তো একটা ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ বোধ হয় 1-6 2 4 মারলেন। তখন বোধ হয় আমরা একটু গিয়ার্ড আপ হলাম যে দেয়ার মাইট বি সামথিং অ্যাকচুয়ালি। তো দুজন বসে বসে খেলা দেখছিলাম, এবং কিছু সুপারস্টিশন কাজ করে না যে এখান থেকে ওঠা যাবে না, আমার ঠিক সামনে ফাহিম বসা, আমি তার পেছনে। তো দুজন মিলে কথা বলছি, বিসিবির দুজন সম্মানিত পরিচালক জাস্ট আমাদের পাশে ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলাম। তো মানে তারা বলছিল এই নড়বা না, কিন্তু খবরদার কিন্তু ওঠা যাবে না। তো আমরা আসলে মুভ করছিলাম না, বাংলাদেশি দর্শকরা যেখানে ছিল ডেফিনেটলি ওইখানেই বসেছিলাম। তো একটা পর্যায়ে একটু একটু করে ম্যাচ আগাচ্ছিল, সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং দেখছিলাম, এনজয় করছিলাম। তো সবচেয়ে মানে আমরা যারা গণমাধ্যমে কাজ করি এরকম সিচুয়েশনে গিয়ে পড়ি, তখন আসলে মাহাদি আমরা কখন ফিনিশিংটা দেখতে পারি না, বা সত্যিকারের দর্শকরা যে আনন্দটা উপভোগ করে সেটা আমরা কখনোই উপভোগ করি না। কেননা যখন আমরা বুঝে ফেললাম যে ম্যাচটা বাংলাদেশ জিততে যাচ্ছে, আলটিমেটলি তখন হচ্ছে ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার, যে ম্যাচ জেতার পর আমরা আসলে কি কি করবো, কোন কোন রিপোর্ট করবো, এবং আলটিমেটলি অফিসের একটা চাপ থাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি ম্যাচ রিপোর্টটা ধরিয়ে দেয়া যায়, ধরিয়ে দেন, এই নিউজে যাবে। তখন ফাহিম ভাই বলল ম্যাচ রিপোর্ট কে করবে? ভাই আপনি ম্যাচ রিপোর্ট করেন, উপরে যান, স্ক্রিপ্ট লেখেন, ভয়েস দেন, আমি নিচেরটা দেখতেছি। তো ফাহিম ভাই উপরে চলে গেল, আমি বের হয়ে আসলাম। বের হয়ে এসে তারপর দর্শকদের সঙ্গে কথা বললাম। উইদিন 30-35 মিনিটস ম্যাচটা শেষ হয়ে গেল। তো ফাহিম ভাই তখন নিচে চলে আসে, তখন আমরা বাংলাদেশিদের দর্শকরা ছিলেন তাদের সঙ্গে কথা বললাম। এবং সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা যে নিউজিল্যান্ড থেকে অনেক দর্শক এসেছিলেন। অনেক মিনস হচ্ছে ওই মাঠে নিউজিল্যান্ডের সাপোর্টারই ছিল 100 থেকে 150, তার মধ্যে 25 থেকে 30 জন নিউজিল্যান্ড থেকে এসেছে। ওদের যে ব্যাপারটা, ওরা বললো যে বাংলাদেশ বেটার টিম হিসেবে সেমিফাইনালে গিয়েছে, ডমিনেট করেই জিতেছে, দে ডিজার্ভ ইট। এবং একটা ব্যাপার সবচেয়ে ভালো যে আমাদের দর্শকরা অনেক সময় দেখা যায় যে কোনো প্লেয়ার খারাপ খেললে বা বাংলাদেশ হেরে গেলে অনেক সময় দুয়োধ্বনি দেয়, কিংবা ইনফ্যাক্ট এটা সাবকন্টিনেন্টের ট্রেডিশন, নট নেসেসারি বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানও সেম একরকম, একটু ডিফারেন্স বোধ শ্রীলঙ্কাতে। তো তারা বলছিল যে স্টিল দে আর উইথ নিউজিল্যান্ড টিম, কারণ তাদের টিম ভালো খেলেছে, বাংলাদেশ বেশি ভালো খেলেছে। তারা কিন্তু একবারও বলেনি নিউজিল্যান্ড খারাপ খেলেছে, তাদের টিম ভালো খেলেছে। মানে সাইকোলজিটা এরকম যে তাদের টিম ভালো করেছে, বাংলাদেশ বেশি ভালো করেছে। সো আমার মনে হয় টোটাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে দ্যাট ওয়াজ দ্য ফাইনেস্ট মোমেন্ট ফর আস। আমরা দুজন বাংলাদেশি সাংবাদিক সেজন্য না, আমার মনে হয় যারা বাংলাদেশের দর্শক ছিলেন, আলটিমেটলি দর্শকরাই তো খেলার প্রাণ, তারাই তো আসলে মূল, আমরা তো আসলে মানে গৌণ চরিত্র। এবং অন্যান্য বাংলাদেশি যে সাংবাদিকদের যে মুখের যে চেহারাটা আমি দেখেছি, কেননা বাংলাদেশ যদি ওই সময় কোয়ালিফাই না করতো সেমিফাইনালে, টুর্নামেন্ট আমাদের জন্য শেষ হয়ে যেত। আমরা হয়তো টুর্নামেন্টে থাকতাম, অফিসিয়াল কারণে কাভার করতাম, কিন্তু ওই যে কি বলে যে একটা মানে উত্তেজনা, কিংবা বাংলাদেশ টিমের জন্য পেছনে থাকা বা বাংলাদেশ টিমের নিউজ কাভার করা, ওই ধরনের মানে ইন্টেন্সিটিটা থাকতো না। ইনফ্যাক্ট বাংলাদেশ সেমিফাইনালে হেরে যাওয়ার পর সেই ইন্টেন্সিটি কিন্তু কমে গিয়েছে, দ্যাট ইজ ন্যাচারাল অ্যাকচুয়ালি। এবং আমি এখনো মনে করতে পারি যে আমরা যখন আপনার কার্ডিফের দিকে রওনা হই, ঠিক আগের দিন সকালবেলা মানে হোটেল থেকে বেরোচ্ছি, বের হওয়ার সময় বের হয়ে দেখি যে বেশ বৃষ্টি হচ্ছে, বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা। তখন মানে আমি ফাহিম ভাইকে বললাম যে ফাহিম ভাই মানে ওয়েদার তো ভালো না, কি করা যায়? তো আমরা দুজন আবার ভেতরে ঢুকলাম, ফাহিম ভাই একটা গরম কাপড় নিল। কি মনে করে ওই দিন আমি এক্সট্রা একটা জ্যাকেট আমার ব্যাগে নিলাম এবং একটা কান ঢাকা টুপি নিলাম, যে কোনো সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে। পরের দিন সকালে হচ্ছে আমরা মানে আপনার লন্ডন থেকে কার্ডিফে রওনা হবো, এরকম হচ্ছে প্ল্যান, যে সকাল 6টার বাস ধরবো, আমরা 9:30 10টার মধ্যে পৌঁছে যাবো। বাংলাদেশ টিমের প্র্যাকটিস হচ্ছে সকাল 10:30টায়। সো বাই দ্যাট টাইম উইল বি ইন কার্ডিফ। তো যাই হোক, সারাদিন কাজ করার পরে যখন আমরা হোটেলের দিকে ব্যাক করবো, আন্ডারগ্রাউন্ডে আসলাম, তখন দেখি আমাদের অন্য টেলিভিশনের আরেক কলিগ সে হন্তদন্ত হয়ে মানে ব্যাগ নিয়ে যাচ্ছে। থামালাম যে কি হয়েছে, কোথায় যাচ্ছ? তখন সে বলে যে ভাই আমি তো এখন কার্ডিফ রওনা হচ্ছি। কার্ডিফ কেন রওনা হচ্ছে?
কারণ হচ্ছে ভাই কালকে সকালে আমরা যে ক্যালকুলেশন করছি সেটা ভুল। কেন? যে ফার্স্টে 6টায় কোনো বাস নাই, ফার্স্ট যে বাসটা ছাড়বে সেই বাসটা ছাড়বে সকাল 9টার সময়, আলটিমেটলি পৌঁছাতে হচ্ছে 12:30 বাংলাদেশ প্র্যাকটিস সেশন শেষ। তখন আমি আর ফাহিম তো মানে মোটামুটি সারাদিন অলমোস্ট আমরা না খাওয়া, দুপুরের পর মানে হোটেলে ফিরে কিছু একটা খেয়ে, ইনফ্যাক্ট হোয়াইট চ্যাপেল নামে একটা জায়গা আছে, আমরা ওইখানে গিয়ে রাত্রেবেলা ভাত খেতাম, ওখান থেকে ভাত টাত খেতাম, প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। তো ফাহিম আর আমি তখন মানে বলতে পারেন যে আসলে দ্বিধান্বিত যে কি করবো, আসলে কি করা উচিত, সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ ওই সময় অলরেডি তখনও বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, আমার সঙ্গে এক্সট্রা কোনো কাপড় চোপড় নেই। তো ফাহিম ভাই বললো যে কি করা যায়, বললেন ভাই সবকিছু বাদ দেন, চলুন বাস স্ট্যান্ডে যাই, ন্যাশনাল এক্সপ্রেসের দূরে টিকিট কাটি কার্ডিফ চলে যাই। ফাহিম বলল দেব এক কাপড়ে, জি ভাই এক কাপড়ে। সেই ছবিটা আমরা দেখেছি যে আপনারা কার্ডিফ পৌঁছানোর পরে আপনারা যে মাঠের মধ্যে, ওটা তো পরের দিন সকালে। আচ্ছা, আলটিমেটলি ওই সময় ওখানে হয় কি আপনার সবকিছু হচ্ছে আগে থেকে যদি আপনি বুকিং করে রাখেন হয়তো কম টাকায় কিনতে পারবেন। ধরেন টিকিটের দাম ছিল হয়তো 25-20 পাউন্ড এরকম, কিন্তু ইনস্ট্যান্ট যদি আপনি কিনতে যান অলমোস্ট আপনার মানে 1.5 গুণ দাম পড়ে। আমরা ন্যাশনাল এক্সপ্রেসে গেলাম, আমাদের সঙ্গে আরো কয়েকজন কলিগ ছিলেন বিভিন্ন আপনার অনলাইন এবং টিভির, তো সবাই মিলে টিকিট কাটলাম। এর মধ্যে গিয়ে সংবাদ পেলাম আমাদের অন্য সহকর্মী যারা ছিলেন তারাও রওনা হচ্ছে এবং তারা একটা বাস মিস করেছেন অলরেডি, সবাই 5 পাউন্ড করে পেনাল্টি দিয়ে আবার টিকিট কিনেছেন। তো যাই হোক বাসে উঠলাম, তো ইনসিডেন্টলি আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না, আমরা হচ্ছে মানে পরের দিন সকাল বা রাত্রে হোটেলে গিয়ে আমরা ওখানে হয়তো আপনার হোটেল বুকিং করবো। যখন আমরা কার্ডিফে গিয়ে নামলাম, এটা ছিল আপনার সোফিয়া গার্ডেন্স থেকে, মানে এখন যেটা সোয়ালেক স্টেডিয়াম যে মাঠে বাংলাদেশ খেলেছে, ওখান থেকে 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স সিটি সেন্টারে। নামার পরে মানে ওই রকম ঠান্ডা ওয়েলিংটন আমরা দেখিনি। ওয়েলিংটন কিংবা ক্রাইস্টচার্চে বাংলাদেশের টিমের সঙ্গে যখন ছিলাম তখন যে বাতাস বা ঠান্ডা বা বৃষ্টি ছিল তার চাইতে কয়েক গুণ বেশি আমি অনুমান করতে পারি। ইট ওয়াজ অ্যারাউন্ড 7 to 8। ওই ঠান্ডা আসলে আমরা অভ্যস্ত না। নামার পর জাস্ট একটা বিল্ডিং ছিল, অন্য টেলিভিশন আরো 2-3 জন কলিগ তাদের ক্যামেরাম্যানরা ছিল। বিল্ডিংগুলোর পাশে পাশে আপনার কিছু কি বলে যে মাঝখানে একটু জায়গা থাকে, যে যেভাবে পেরেছে ওই জায়গায় গিয়ে জাস্ট চুপচাপ ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল। তো আমার কাছে হচ্ছে মানে ওই একটা জ্যাকেট বেশি নেওয়ার কারণে আমার মোটামুটি একটা প্রিপারেশন ছিল। তো আমি বারবার বলতে ভাই কি করা যায়, কি করা যায়। তো আলটিমেটলি হলিডে ইন নামে একটা হোটেল ছিল, হোটেলের সামনে গেলাম, ওটা হচ্ছে আপনার মানে সেন্সর দেওয়া গ্লাস। তো আমরা তো হোটেলের বোর্ডার না, একটু পর পর সেন্সরের গ্লাস খুলছিল, আমরা ভেতরে যাচ্ছিলাম, সবাই ভেতরে যাওয়ার পর লবি টবি সব ফাঁকা, 5-7 মিনিট থাকতাম আবার বের হয়ে আসতাম। এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে খুঁজে টুজে বার্গার কিং এর একটা দোকান খুঁজে বের করলাম যেখানে অ্যাটলিস্ট একটু বসা যায়। তো ওরা বললো যে তখন 3:30-3:30 বেজে গেছে, ওরা বললো যে আমরা 4টা থেকে 4:30টার মধ্যে বন্ধ করে দেবো, অ্যাটলিস্ট ইউ হ্যাভ 40 to 50 মিনিটস টু স্টে হিয়ার। তো দোকানে গেলাম, প্রচণ্ড খিদেও লেগেছিল, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে 35-40 মিনিট পর বললাম আমরা তো দোকান বন্ধ করে দেবো। তো ওই সময়টা একটু স্বস্তি ছিল, বের হলাম, আবার ঠান্ডা হওয়ার মানে এমন অবস্থা, তখন আমি বললো যে চলেন আর একটু ঘুরি, যদি আর কোনো দোকান খোলা থাকে। তো লাকিলি একটা ম্যাকডোনাল্ডসের দোকান আমরা খোলা পেলাম, ওইখানে গিয়ে বসলাম, ওদের বললাম যে আসলে আমাদের এই অবস্থা, আমাদের সাথে কোনো পাওয়ার রিসোর্সও নেই, যা পাওয়ার রিসোর্স ছিল অল বিন এক্সপ্লয়েড। তো তারপর ওরা আমাদের পাওয়ার চার্জার সবকিছুর ব্যবস্থা করে দিল। তো জাস্ট বললো যে তোমরা এখানে ঘুমাইতে পারবে না, আদারওয়াইজ তোমরা বসো, গল্প করো, খাওয়া দাওয়া করো। তো আলটিমেটলি সবাই এত ক্লান্ত ছিল, দ্য পয়েন্ট এনিওয়ান ইজ সিটিং এনিওয়্যার, হি ইজ জাস্ট স্লিপিং। আর আমাদের হোটেল রুমে মানে তখন ওখানে বসে বসে আমরা হোটেল রুম বুক করেছি। তো হোটেল রুমে যাওয়ার কথা ছিল হচ্ছে সকাল 9:30টায়। তো আলটিমেটলি 8:30টার দিকে মানে যিনি ওটা দায়িত্বে ছিলেন তিনি ফোন দিয়ে জানালেন যে আসলে 9:30টায় চেক ইন করা সম্ভব হবে না, আমাদের 10:30 বাজবে। তারপর আমরা আস্তে আস্তে সূর্য উঠেছে কিন্তু ঠান্ডা কমেনি, বৃষ্টিটা নাই। তো হোটেলের সামনে একটা বড় লনের মতো ছিল, যাওয়ার পর ফাইন বলল দেব আমি আর পারতেছি না, ঘুমাবো। ওই ছবিটাই আমরা পরিস্থিতি যাই হোক আমি এখন ঘুমাবো। তো তখন আমাদের সময় টিভির আরেক কলিগ ছিলেন সাজিদ, সে বলল যে ভাই আমি একটু শুয়ে পড়ি, এই মাঠে শুয়ে আর কিছু করার নেই। তো দুজনে গিয়ে শুয়ে পড়লো, আমি এবার সুন্দর ছবি তুললাম তাদের কি কি করা যায়। তারপর আসলে 10:30টার দিকে তো ওরা চেক ইন করতে দিল, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর যথারীতি কাজে বের হলাম। আলটিমেটলি ওই সময়টা ছিল যে অলমোস্ট 48 আওয়ার্স। শুধু আমি বা ফাহিম না, অন্যান্য সহকর্মী যারা ছিলেন তারাও টানা কাজ করেছে। আসলে যারা গণমাধ্যমে আমরা যারা কাজ করি, যারা টিভিতে আমাদের দেখেন, হয়তো দেখেন যে আমি ইংল্যান্ডে ঘুরছি, আমি নিউজিল্যান্ডে ঘুরছি, কিন্তু এই ঘোরাটার পেছনে কি পরিমাণ এফোর্ট যে দিতে হয় এটা আসলে মানে আপনি না দেখলে কখনো বিশ্বাস করবেন না। এবং আমার মনে হয় যে আমি এবং ফাহিম 3 বেলা খেয়েছি এরকম মনে করতে পারি না এই 27-28 দিনে সব মিলে, মানে ট্রাভেল সহ। এটা মানে সবার ক্ষেত্রে একই রকম। কেননা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা বাংলাদেশ অ্যাহেড, দ্যাট মিনস আমাদের খেলা যোগ কটায় 10:30টায়। আলটিমেটলি ওইখানে তখন 5টা বাজে, দেখা যেত অনেক সময় 5টার সময় আমাদের কাজ শেষও হতো না, কিন্তু এখানে কিন্তু মানে অলরেডি চাপ শুরু হয়ে গেছে যে আপনার রিপোর্ট পাঠাতে হবে, 10:30টায় ধরাতে হবে, লিড আছে, এটা আমার আগে দিতে হবে, এরকম একটা প্রেশার সব সময় থাকে। সো ওই যে সময়ের সঙ্গে দৌড়ানো বা সময়ের সঙ্গে পাল্লা দেয়া, এই ব্যাপারটার সঙ্গে কোপ করতে করতে না ওইখানে হচ্ছে এভরি মিনিট কাউন্টস অ্যাকচুয়ালি।
যে আপনি যদি 5 মিনিট দেরি করে ফেলেন দেন মানে আপনি বিপদে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে নেট ফ্যাসিলিটি অনেক ভালো, কিন্তু এটা জায়গা জোন ভ্যারি করে। যেমন লন্ডনে আমরা যে ধরনের নেট ফ্যাসিলিটি বা যে ধরনের স্পিড পেয়েছি সবই কিন্তু 4G, কার্ডিফে কিন্তু তেমন ছিল না, বার্মিংহামের তার চাইতে একটু বেটার। সো এই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে ব্যাপার এমন না যে আমাদের মানে খাওয়ার মতো টাকা ছিল না বা কিছু না, উই ডিড হ্যাভ এনাফ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই যে টাইমের ব্যাপার, আপনি যদি খেতে যান সেখানে আপনার 10-15 মিনিট 20 মিনিট সময় নষ্ট হবে, ওই সময়টা কেউ নষ্ট করার মতো আসলে সিচুয়েশন থাকতো না। তো আলটিমেটলি মানে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, এবং সবচেয়ে ভালো হয়েছে যে বাংলাদেশ ভালো করেছে, এবং বাংলাদেশ ভালো করার ফলে আমরা আসলে ওই ইন্টেন্সিটিটা পেয়েছি যেটা আপনি বলছিলেন। আপনি বাংলাদেশ ভালো করেছে কথাটা বললেন দেব চৌধুরী, সাংবাদিক হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে, স্পোর্টস জার্নালিস্ট আপনি বেশ কয়েকটা দেশে সফর করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, এবং 2015 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি বাংলাদেশ দলের ট্রেমেন্ডাস পারফরমেন্স অবশ্যই অস্ট্রেলিয়াতে, এবং লাস্টে শ্রীলঙ্কাতে বাংলাদেশ দারুণ করেছে। একই রকম ভাবে আমরা দেখলাম যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কিন্তু এক্সিলেন্ট করে এসেছে, দ্যাট ইজ টু প্লে ইন সেমিফাইনাল। এবং একজন গণমাধ্যম কর্মী বা একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে যখন বাংলাদেশ এই ভালোগুলা করছে, অন্যান্য দেশের যারা গণমাধ্যম কর্মীরা আসছে বা যারা নিজেদেরকে একটু এলিট মনে করে বা ক্রিকেটে যারা এলিট নিজেদেরকে দাবি করছে বা হয়তো বা তারা এলিটই, তাদের কাছ থেকে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা পান? দেখেন, একটা বিষয় মানে আমি এখনো বলতে পারি যে আপনার গৌতম ভট্টাচার্য যিনি আগে আনন্দবাজারে ছিলেন, মানে এই উপমহাদেশের আমি যতটুকু জানি মানে সবচেয়ে নামকরা সাংবাদিক, উনি ভিভিয়ান রিচার্ডস বা স্টিভ ওয়ার সঙ্গে একসঙ্গে গাড়িতে যান, খেতে বসেন, এবং তিনি ফোন করলে তারা রিপ্লাই করেন। তো তার লেভেলটা আসলে ওইখানে এখনো স্পষ্ট মনে করি তিনি কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচ সোয়ালেক্স স্টেডিয়ামের প্রেস বক্সে বসে দেখেছেন, এবং সেখানে তিনি বারবার বলেছেন ম্যাচ শুরু হওয়ার আগে যে আমার মন বলছে বাংলাদেশ কিছু একটা করবে। অর্থাৎ এই যে বাংলাদেশ গত 3 বছরে ভালো খেলার যে ধারাবাহিকতা, আলটিমেটলি এটা ওয়ার্ল্ড যে গণমাধ্যম আছে বা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের মধ্যে এক ধরনের এক্সপেকটেশনস তৈরি করেছে যে বাংলাদেশ দে ক্যান ডেলিভার সামথিং। হ্যাঁ, যেটা হয় যে বাংলাদেশ হয়তো তাদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল অনুযায়ী সবসময় হয়তো আপনার কি বলে যে এক্সিকিউট করতে পারে না, ধারাবাহিকতা সবসময় আগে যেতে অনেক ভালো হয়েছে, কিন্তু যতখানি আমরা এক্সপেক্ট করি বা বাংলাদেশের আসলে যতটুকু সামর্থ্য আছে সেটা তো সবসময় হয় না, কিন্তু ওই এক্সপেকটেশনসের জায়গাটা ক্রিয়েট হয়েছে। হয়তো আমাদের কাছে বেশি, আমরা বেশি আশা করি, তাদের কাছে হয়তো তার চেয়ে একটু কম, কিন্তু তারাও কিন্তু এক্সপেক্ট করে। নইলে 7-8 জন ভারতীয় সাংবাদিক তারা কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ দেখতে কার্ডিফে আসতেন না, এবং এটার পেছনে কারণই ছিল তারা জানতেন খুব ভালো করে যে বাংলাদেশ যদি জিততে চায় ইভেনচুয়ালি বাংলাদেশ এবং ভারতই হবে সেমিফাইনাল। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলটা কেমন করছে এটা তাদের মানে পেশাগত কারণে কিন্তু জানাটা জরুরি। যেমন আমাদের দরকার ছিল ভারত দল সম্পর্কে জানা বা নিউজিল্যান্ড সম্পর্কে জানা, তো তারা বাংলাদেশ সম্পর্কে জানার জন্য এসেছেন। এবং আরেকটা বিষয় কি, যেহেতু বেশিরভাগই ছিল হচ্ছে যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে বা কলকাতা বা আশেপাশে যারা তাদের সঙ্গে একটা মানে কি বলে ব্যাপার থাকে, ওই টানটা বোধহয় আছে, এটা আসলে হ্যাঁ ভাষার টানটা আছে, এটা সব সময় যে লোক দেখানো এটা আমার মনে হয় না মানে। এবং অনেক সাংবাদিক দেখেছি যে কলকাতার যে ভাষাটা, তারা যখন আমাদের সঙ্গে কথা বলে তাদের একটা বড় অংশ তো বাংলাদেশ থেকে গিয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আমাদের মতো ভাষাতেই কথা বলে, ভাই কেমন আছো, ভালো আছো, তাদের অনেকের রুট আসলে বাংলাদেশ। সো এই ব্যাপারগুলো ভালো ছিল। এবং ইংলিশ সাংবাদিকরা যখন বাংলাদেশ ফার্স্ট ম্যাচ হারলো, ওরা প্রায় তখন খেলাটা ওভালে ছিল, কয়েকজনের সঙ্গে কথা হলো, ওরা বলছিল যে আসলে বাংলাদেশ হেরে গেছে কারণ হচ্ছে মানে আরেকটু বেটার করতে পারলে হয়তো ইংল্যান্ডের সাথে ভালো একটা ফাইট করতে পারতো, বাট লাস্ট 2টা ম্যাচ যদি ভালো খেলে বাংলাদেশ টিমের মানে ওই বডি ল্যাঙ্গুয়েজটা আছে যে তারা হয়তো ভালো কিছু ডেলিভার করতে পারে। তো সব মিলে আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলাটা এটা ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশকে 1 স্টেপ ফরওয়ার্ড করেছে, এবং অন্যের কাছে আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে আরো সুদৃঢ় করেছে। হ্যাঁ দেব চৌধুরী, আপনি বলছেন যে সুদৃঢ় করেছে আমাদের অবস্থান, একদমই কথা বলেছেন, অনেক কথা। একটু রেস্ট আপনাকে দিই, একটু রেস্ট দিতে চাই। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে দেব চৌধুরী কথা বলছিলেন, এবং সবসময় তিনি যেরকম বলেন একটানা কথা বলে যাওয়ার বিশেষ গুণ তার আছে। এই মুহূর্তে কিন্তু লিসবনে আছেন আমাদের সহকর্মী ফাহিম রহমান, যার কথা আমরা শুরুতেই বলেছি। আমরা একটু যুক্ত হয়ে যেতে চাই ফাহিমের সাথে। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে, আপনিও ইউরোপে আছেন এই মুহূর্তে, লিসবনে পর্তুগালে বেশ ভালো একটা ছুটি কাটাচ্ছেন, আমাদের একদিন আগে ঈদ করে ফেলেছেন। কেমন লাগলো লিসবনের ঈদ? খুবই ভালো লেগেছে মারি, এবং আপনাকে দেবকে ঈদ মোবারক, একই সাথে খেলা যুগের যত দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর এখানে ঈদ করার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম। আমি ঈদের সকালেও চিন্তা করছিলাম যে পরিবার থেকে দূরে ঈদ করতে কেমন লাগবে কে জানে। পরে আমার এখানে যে বন্ধু, সেই বন্ধু আমাকে নিয়ে গেল লিসবনের এক ঈদগাহ মাঠে। সেখানে যাওয়ার পর যখন দেখলাম যে অনেক বাংলাদেশি, অনেক বাংলাদেশি, প্রায় 2000 বাংলাদেশি তারা একসাথে ঈদের নামাজ আদায় করছে, এবং সেখানে যাওয়ার পর অসম্ভব রকম ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যখন 2-1 জন এসে জিজ্ঞেস করেছে আপনি কি খেলা যুগে কাজ করেন কিনা, সেটা যখন শুনেছি সেটা আরো বেশি ভালো লেগেছে। ওটার ভালো লাগাটা আসলে অন্যরকম, এবং সব মিলে তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে কথা বলা সত্যিকার অর্থে এক অসাধারণ এক অভিজ্ঞতা, অসাধারণ এক অনুভূতি।
ফাহিম রহমান, আপনি বলছিলেন অসাধারণ একটা অভিজ্ঞতা, এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেরকম পারফরমেন্স করেছে সেটা তো সেই অসাধারণ অভিজ্ঞতা দেব চৌধুরী আমাদের সাথে শেয়ার করেছে। ফাহিম রহমান, সেমিফাইনালে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আমরা দেখেছি যে অন্যান্য সময়ের তুলনায় একটু মেন্টালি আমরা ভেঙে পড়েছিলাম। মাদি, প্রথমত আমি বলবো না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, সেটা বলবো না। বাংলাদেশ দল ভালো খেলেছে, বাট অসাধারণ পারফরমেন্স বলতে যা বোঝায় সেটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছে সেটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশ লিটারালি নিউজিল্যান্ডের সাথেই ম্যাচটা ভালো খেলেছে। ওভারঅল বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু অসাধারণ আসলে খেলেছে সেটা আমার কাছে মনে হয় না। আর ভারতের বিপক্ষে যেটা ছিল যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছিল, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল আউটস্ট্যান্ডিং খেলছিলেন ওই সময়টাতে, এবং আনফরচুনেটলি ওই সময় ধোনির যে টোটকা সেটা কাজে লেগে গেল। আমি আর দেব এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে ধোনি যে একজন মাস্টারপিস ক্যাপ্টেন ছিলেন সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন। বিরাট কোহলির সাথে যখন তিনি আলোচনা করলেন এবং তিনি কেদার যাদবকে বোলিং এ নিয়ে আসলেন, এবং আমাদের দুই সেট ব্যাটসম্যান ওই সময় কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছিল আমাদের মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল, এবং কেদার যাদব তিনি কিন্তু ম্যাচটা ঘুরিয়ে নিলেন। ভালো একটা প্ল্যাটফর্ম ছিল। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে 300 প্লাস করলে যে ঘটনাটা ফাইনালে হয়েছে, অর্থাৎ পাকিস্তান 300 প্লাস করার পর ইন্ডিয়া যেভাবে ভেঙে পড়েছে, চান্স ওয়াজ দেয়ার যে বাংলাদেশ যদি 320 করতে পারতো সেক্ষেত্রে ইন্ডিয়ার ভেঙে পড়ার একটা চান্স হয়তো বা ছিল, এবং সেক্ষেত্রে আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা আসলে কিন্তু ছিল। মাহাদীপ সাথে করতে যাই, এবং যদি দেব চৌধুরী আমাদের আপনার কাছ থেকে কিছু জানতে চান, একসাথে আপনারা ছিলেন আসলে, মানে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের বিচ্ছেদটা হয়েছে। দেব চৌধুরী বাংলাদেশে, আপনি এই মুহূর্তে পর্তুগালে আছেন। আপনার মেমোরেবল একটা ঘটনা জানতে চাই, যেটা প্রচুর রিপোর্ট আমরা আপনার পেয়েছি, দেব চৌধুরীরও পেয়েছি, আপনাকে প্রচুর আমরা দেখেছি। একটা ছোট্ট প্রশ্ন, যে আপনাকে সবসময় সুটেড বুটের অবস্থায় দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে মানুষ, আপনি অ্যাজ এ রিপোর্টার আপনাকে আমরা একটুখানি ক্যাজুয়াল পোশাকে দেখেছি, কেমন লেগেছে, মানে আপনার কেমন মনে হয়েছে এই জিনিসটা? মাদি, প্রথমত কোনো ধরনের কুসংস্কার তো আমি বিশ্বাস করি না, কিন্তু এবার আমি চুল এখনো কাটিনি। ইনফ্যাক্ট চুল না কাটার একটা গল্প আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টের টিকে থাকবে ততক্ষণ আমি চুল কাটবো না আর কি। এরকম একটা ভাবনা আমার ভেতরে ছিল যে চুল কাটলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ দল আছে আমি চুল কাটবো না, চুল আমি রাখবো, এরকম একটা ভাবনা ছিল। এবং এটা কিন্তু আমি এহসান ভাইয়ের সাথেও শেয়ার করেছি, কারণ এহসান ভাই তিনি আমাকে ফোন করে করে বলতেন যে ফাহিম আপনার একই অবস্থা, কেন আপনি চুল কাটছেন না, এত বড় চুল আপনার কেন? এবং আমি এহসান ভাইকে শুধু একটা কথাই বলতাম যে ভাই, যতদিন আমার টিম আছে, বাংলাদেশ টিম যতদিন টুর্নামেন্টে আছে, আমি কিন্তু চুল কাটবো না, আমি চুল এভাবেই রাখবো। তো সেমিফাইনালে যখন উঠে গেল তখন কিন্তু এহসান ভাই আমাকে বলেছে যে ফাহিম আপনার চুল কাটার দরকার নেই, দেখা যাক বাংলাদেশ দল ফাইনালে যায় কিনা আর কি। তো এটা খুবই একটা মজার ব্যাপার ছিল। ফাহিম রহমান, এখনো আপনার চুল আছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি এখন চুল কাটছেন না কেন? এখন ইউরোপে চুল কাটা খুবই এক্সপেন্সিভ, টাকার কারণে কি চুল কাটছেন না? অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে চুল কাটা আসলে এক্সপেন্সিভ। চিন্তা করছি দু একদিন বাদে তো দেশেই ফিরবো, তাহলে দেশে ফিরে চুলগুলো বিসর্জন দিই। এই পর্তুগিজ মাটিতে চুল বিসর্জন দিয়ে আর কি হবে, রাইট? তো সে কারণে আপাতত আর চুল কাটছি না। মাদি, দেব আপনার সাথে একটু কথা বলবে। দেব চৌধুরী কিছু, মানে আপনার কিছু জিজ্ঞেস করার আছে কিনা? ফাহিম ভাই, মাহাদি জিজ্ঞেস করছিল যে আসলে কতটুকু এনজয় করলেন। আসলে একটা ব্যাপার কি এরকম আমরা বলতে পারি যে আমরা দুজন কখনো আসলে গ্রাউন্ডেড ছিলাম না, উই আর অলওয়েজ বিং লাইক ফ্লাইং এন্ড মুভিং, প্যাক এন্ড গো। এক্স্যাক্টলি দেব, এক্স্যাক্টলি। মানে আমরা ওই যে এক কাপড়ে যে আমরা কার্ডিফে চলে গেলাম, মানে সেটা একটা বিষয় ছিল বটে, যে আমরা এক কাপড়ে কার্ডিফে চলে গেলাম, এবং সবসময় আমরা মুভের উপরে থাকতাম। মানে দেখা যেত যে 4-5 ঘন্টা আমরা ঘুমানোর সুযোগ পেতাম, এবং সবসময় মুভ। বাট দেব, আমরা কিন্তু মুভটা ভীষণ রকম এনজয় করেছি। এই যে বিভিন্ন জায়গাতে যাওয়া, ছুটে যাওয়া, বাংলাদেশ দলের খোঁজ খবর নিতে হোটেলে ছুটে যাওয়া, ঘন্টার পর ঘন্টা হোটেলে দাঁড়িয়ে থাকা, প্লেয়ারদের সাথে কথা বলা, টিমের অবস্থা জানতে চাওয়া, এবং আবারও ভেন্যুতে গিয়ে কাজ করা, আমরা কিন্তু মুভগুলো এনজয় করেছি। মানে অনেকেই ভাবে যে রিপোর্টাররা যখন দেশের বাইরে যায় তখন গিয়ে তারা হয়তো অনেক রিল্যাক্স থাকে, কিন্তু ব্যাপারটা একেবারে তা না। আমরা ঘুমানোর সুযোগ পেতাম হার্ডলি 4 ঘন্টা, হার্ডলি 5 ঘন্টা, এর বেশি আমরা কখনোই ঘুমাতে পারিনি। এবং একটা ব্যাপার ফাহিম ভাই, মানে আপনি একটা জিনিস অবশ্যই হয়তো এগ্রি হবেন, একবারই বোধহয় আমরা লন্ডন আন্ডারগ্রাউন্ডের ট্রেন ভুল করেছিলাম, এবং ট্রেন ভুল করে আমরা বাসটা মিস করেছিলাম। রাইট, এক্স্যাক্টলি। আমরা ইনফ্যাক্ট ওটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয়েছিল 5 পাউন্ড, রাইট? দুইজনকে 5 পাউন্ড ওটার জন্য ফাইন দিতে হয়েছিল। ওই টাকাটা আমরা এহসান ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো, যে আমাদের এক্সট্রা 5 পাউন্ড। আপনাদের ভুলের কারণে 5 পাউন্ড ফাইন দিয়েছেন, সেটা এহসান ভাই কেন দিবে? না, এখন এটা হতেই পারে, একটা ট্যুরে গিয়ে একটা বাস এরকম মিস হতেই পারে, রাইট? তো যেহেতু এরকম আমাদের কোনো খাত ছিল না যে এরকম লেগে যেতে পারে, রাইট? তো এটা আমরা এহসান ভাইয়ের কাছ থেকে আদায় করবো আর কি, আমরা দুজন মিলে 5 পাউন্ড এটা আমরা আদায় করবো আর কি। ফাহিম রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং চমৎকার কিছু অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন, আমাদের খেলাযোগে দর্শকদের কাছে আপনি শেয়ার করলেন। আশা করি আমাদের দর্শকরা এই ভালো অভিজ্ঞতায় তারা ঋদ্ধ হবে, এবং একই রকম ভাবে দেব চৌধুরী, আপনি আমাদের সাথে যুক্ত তো ছিলেনই, আপনি আছেন সবসময়কার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই স্পেশাল খেলাযোগে আজকে বিশেষ একটা দিনে বিশেষ কিছু অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আশা করি খেলাযোগের দর্শকরা সব সময় এই ধরনের ভালো ভালো এক্সপিরিয়েন্স সামনে চাইবে, এবং আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আসবে। হোপ ফর দ্য গুড, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের খেলাযোগ